বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ অনেক দিন পরে একটু লাইভে আসলাম। সেই লাইভে আসার পিছনে কারণটা হলো বর্তমান সমাজের প্রেক্ষাপট বিবেচনায় দু চারটি কথা না বলে পারছি না, বা অনেকটা বলা যেতে পারে যে নিজেকে হালকা করা। বিষয়টা হলো দর্শন, বা এই ধর্ষণের অভিযোগে মব জাস্টিস নাম দিয়ে মানুষকে পিটিয়ে মেরে ফেলা। তো এটা কে করছে, কিভাবে করছে, কোন দল করছে, সেই বিষয়টা আমি যাচ্ছি না। বাট আপনারা অনেক জ্ঞানী গুণী, আপনারা অনেক সচেতন, আপনারা এটা সহজেই বুঝতে পারছেন যে আসলে ব্যাপারটা কি, কোথা থেকে কি হচ্ছে বা কিভাবে হচ্ছে। ঠিক আছে। আর এই বিষয়টা আলোচনার প্রথমেই আমি আমাদের ছোট বোন, নাবালক ইনোসেন্ট একটা মেয়ে, মাগুরার আসিয়া, যে নির্যাতনের শিকার হয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, হত্যাকাণ্ডই বলবো এটা, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি, এবং এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার হবে এটাই কামনা করছি। এখন মূল কথায় আসি, সেটা হলো প্রথমেই বলে নিচ্ছি আমার অবস্থান দর্শনের বিপক্ষে এবং দর্শকের বিপক্ষে। কিন্তু শুধুমাত্র দর্শনের অভিযোগ কিংবা দর্শন চেষ্টার অভিযোগ এই তকমা দিয়ে একজন ব্যক্তিকে মব জাস্টিসের নামে নির্যাতন করে বা পিটিয়ে মেরে ফেলার বিপক্ষে আমি। কেননা ওই ব্যক্তিকে তখনই আমরা দোষী সাব্যস্ত করতে পারবো বা দোষী মেয়ে হিসেবে বিবেচনা করতে পারবো যখন আদালত তার যথাযথ বিবেচনায় এবং তদন্তের মাধ্যমে প্রমাণ করবেন যে তিনি দোষী। তার আগে ফৌজদারিতে কোনো সুযোগ নেই কোনো একটা অভিযুক্তকে প্রমাণের আগেই দোষী বলা। ঠিক আছে, এই জন্য বলা অভিযুক্ত, প্রথমেই কিন্তু তাকে অন্যভাবে কনসিডার করার কোনো সুযোগ নেই। এখন বর্তমান সময় হঠাৎ দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ওপেন করলেই বা টিভি ওপেন করলেই দেখা যাচ্ছে শিক্ষক কর্তৃক ছাত্রী দর্শন, আবার দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র বলাৎকার, কিংবা দেখা যাচ্ছে পিতা কর্তৃক কন্যাকে দর্শন। এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এখন এই বিষয়টা মিডিয়া পড়ার খুব একটা উপযোগ্য বিষয় বলা চলে, অর্থাৎ সংবাদের একটা মাধ্যম পেয়ে যায় তারা ইচ্ছে মতো ঢালাওভাবে রংচং মাখিয়ে তারা প্রচার করে। মূলত এই বিষয়গুলোর জন্য যে সমাজের নৈতিকতা বিবর্জিত হচ্ছে, তারপর সমাজটা ধীরে ধীরে রসাতলে যাচ্ছে, এই বিবেচনাটা তাদের মধ্যেও নেই। তারা শুধুমাত্র ভিউ বাড়লেই হয়েছে, তাদের ভিউ দরকার, এইভাবে প্রচার করছে। এই বিষয়টা থেকে কিভাবে উত্তরণ হবে বা উত্তরণ হওয়া উচিত, সেই জিনিসটা প্রচারের লেশমাত্র তাদের মধ্যে নেই। আবার মাদক ব্যবসায়ী আছে, কিংবা এলাকার আধিপত্য বিস্তারের জন্য স্থানীয় নেতারা অন্য একজনের সাথে মনোমালিন্য হয়েছে বা মতবিরোধ আছে, তাকে এরকম একটা নাটক সাজিয়ে আবার ইচ্ছা মতো পিটিয়ে তাকে খুন করে ফেলে। এখন এই একজনকে শুধুমাত্র এই এমন জঘন্য একটা কাজের তকমা দিয়ে কয়েকজন মিলে যে মেরে ফেললো, এই পেটুয়া বাহিনীকে দেখলে বোঝা যায় যে তারা ইন্টেনশনালি মারছে। নাহলে তাদের এত শরীরে যত শক্তি আছে এই শক্তিটা প্রয়োগ করে পেটাচ্ছেন, তার মানে কি ইন্টেনশন আছে।
কোনো একটা উদ্দেশ্য নিয়ে তিনি পেটাচ্ছেন। এবং এই লোকগুলোকে দেখলে মনে হয় কি, এরা মনে হয় সাধু সন্ন্যাসী টাইপের লোক, কিংবা পীর দরবেশ টাইপের কেউ। এই সদ্য হজ করে আসছেন আর কি, জীবনে কখনো ইফটিজিং কাউকে করে নাই, কোনো একটা মেয়ের প্রতি খারাপ দৃষ্টিতে তাকায় নাই, কখনো নোংরা কথা বলে নাই, একবারে ইনোসেন্ট একটা মানুষ। অথচ এই ব্যক্তিরা একবারও চিন্তা করে না যে আমি যে এই লোকটাকে মেরে ফেললাম পিটিয়ে, আমি তো একজন মার্ডারার হয়ে গেলাম, অর্থাৎ আমি হত্যাকারী হইলাম। এটা মাথায় তাদের ঢুকে না। আবার এই কথাগুলো আমি কেন বললাম, কারণটা হলো আইনের ঊর্ধ্বে আমরা কেউ না। আইন আপনার নিজের হাতে উঠিয়ে নিয়েন না, ওঠার দরকার নেই। এত উৎসুক হয়ে স্বেচ্ছায় এত একজনকে পিটিয়ে মেরে নিজে হত্যাকারী হওয়ার দরকার নেই। ঠিক আছে, আপনার এরকম কিছু যদি হয় তার জন্য বিচার আছে, আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের হাতে আপনি উঠাই দেন। তারা বুঝবে যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনার আমার বাছ বিচার করার মতো ওই যোগ্যতা নেই, তার জন্য আমরা পিটিয়ে মেরে ফেলছি। হ্যাঁ, ইমোশন অনেক কাজ করে। নিজের উপর যদি হয়, নিজের কোনো আত্মীয় স্বজনের সাথে যদি এরকম ঘটনা হয়, হ্যাঁ ইমোশনালি আমাদেরও খারাপ লাগবে, বাট ইমোশনকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, এতটা মারমুখী হওয়ার কিছু নেই। এখন আপনি হয়তো বলবেন যে না, আমার কথা আপনি এগ্রি না, এক হবেন না আমার কথা। কিন্তু এখন চিন্তা করুন যে সাপোজ কাল যদি আপনি রাস্তায় বের হয়েছেন, আপনাকে কেউ একজন দর্শনের কিংবা দর্শনের চেষ্টার অভিযুক্ত করে আপনাকে পিটা, অথবা আপনার সন্তানকে পেটা, মরা অবস্থা হয়ে গেলেন আপনি, তখন আপনার কেমন লাগবে? অথচ আপনি জানেন যে আপনি অনেকটা নির্দোষ হয়তো বা আপনার ছেলেটা হয়তো বা নির্দোষ এবং আপনি নির্দোষ। এখন আপনার উপর যদি এরকম একটা খরার গা এসে যায়, সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? কাজেই আইনের কাজ আইন করুক, এভাবেই মূলত চিন্তা করা উচিত। এখন দর্শনের মতো এমন ন্যাক্কারজনক ঘটনা অতীতেও ছিল, বর্তমানেও আছে, আবার ভবিষ্যতেও থাকবে, বাট কম আর বেশি। অতীতে কিন্তু আরো বেশি হতো, তখন প্রযুক্তির এতটা ডেভেলপমেন্ট ছিল না, তার জন্য এতটা প্রকাশ পেত না। কিন্তু বর্তমান সময়ে অতীতের চেয়ে কম হলেও প্রচার বেশি পাচ্ছে, মিডিয়াতে বেশি প্রচার পাচ্ছে, তার জন্য আমরা সবাই সজাগ সচেতন। ভবিষ্যতে হয়তো বা এটা আরো কমে যাবে, মানুষ ডে বাই ডে সচেতন হবে, কিভাবে চললে ভালো, কিভাবে এই বিষয়গুলো এড়িয়ে চলা যায় সে চিন্তা করবে, আরো কমে যাবে আশা করি। কিন্তু একটা জিনিস বেড়ে যাচ্ছে, সেটা হলো মিউচুয়াল ইন্টারকোর্স, অর্থাৎ সম্মতির মাধ্যমে সহবাস করা। এই জিনিসটা বেড়ে যাচ্ছে, সমাজটা অধঃপতনের দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা বেড়ে যাচ্ছে, এ ব্যাপারে সন্দেহ নাই যে অতীতের চেয়ে বর্তমানে বেশি এই বিষয়টা, এবং আরো বেড়ে যাবে সামনে। দর্শনের বিষয়টি নিয়ে কিছুটা আলোকপাত করতে গেলে প্রথমত হলো দর্শন বিষয়টা কি, এটা আমরা সবাই জানি, কিন্তু আসলে এখানে কিছু ফাঁক আছে। এই ফাঁকটা আমাদের বুঝতে হবে। সেটা হলো, এই দর্শনের বিষয়টা মূলত দণ্ডবিধির 1860-এর দণ্ডবিধিতেই ছিল, পরবর্তীতে অন্য আইনে বাংলাদেশের প্রেক্ষাপটে এসেছে। এখানে 375 ধারা এবং 76 ধারাতে দর্শন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। কাজেই একজনের সাথে একজনের ইন্টারকোর্স হলেই দর্শন হলো, দর্শন তকমা দিলেন, একজন অভিযোগ করলে সেটা না, সেটা যেন না করা হয়, তার জন্যই মূলত রেখে গেছে আমার আলোচনাটা। সেটা হলো দর্শন। কোন একজন ব্যক্তি 5টা কারণে দর্শনের অভিযুক্ত হতে পারে। প্রথমত হলো, কোনো একটা ব্যক্তি কোনো একটা মেয়ে বা ছেলের ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কিছু করে,
ঠিক আছে, সহবাস করে। এক। দুই হলো তার সম্মতি ব্যতিরেকে, অর্থাৎ ওই মেয়েটার সম্মতি নেওয়া হয় না। তিন হলো তাহার সম্মতিক্রমে, কিন্তু সেই সম্মতিটা যদি তাকে, ওই মেয়েটাকে মৃত্যুর ভয় দেখানো হয় কিংবা আঘাতের ভয় দেখানো হয়, এইভাবে যদি সম্মতি নেওয়া হয়, সেটাও দর্শনের পর্যায়ে পড়বে। আবার চতুর্থ হলো তার সম্মতিক্রমে, কিন্তু যে লোকটি জানে, এই পুরুষ লোকটি জানে যে আমি কিন্তু তার হাজব্যান্ড না, কিন্তু মেয়ে লোকটাকে বোঝানো হয়েছে যে আমি তোমার হাজব্যান্ড, এমনভাবে যদি মিথ্যা ভুল বুঝাইয়ে করা হয়, সেটাও কিন্তু একটা কারণ দর্শন হতে পারে। আবার পঞ্চম হলো ওই মেয়েটার সম্মতি সহকারে বা ব্যতিরেকে, যেভাবেই হোক, সম্মতি নেওয়া হোক বা না নেওয়া হোক, যদি সে 14 বছরের নিচে হয়, তাহলে সেটাও দর্শনের পর্যায়ে হলো। অর্থাৎ 14 বছরের কোনো মেয়ের সাথে যদি আপনি সহবাস করেন, মেয়ের সম্মতি থাকুক বা না থাকুক, সেটা কিন্তু সহবাসের পর্যায়ে পড়বে। এখন এখানে কথা হলো, কেউ কেউ আবার স্বামী হওয়া সত্ত্বেও স্ত্রীর সাথে সহবাসের জন্য দর্শনে অভিযুক্ত হতে পারে। কেমন ব্যাপারটা? সেটা হলো, যদি কোনো ব্যক্তির স্ত্রীর বয়স 13-র নিচে হয়, 13-র নিচে হয়, এবং আগে যে 5টা কারণ বর্ণনা করলাম সেই কারণগুলোর মধ্যে পড়ে, তাহলে কোনো একটা ব্যক্তি স্ত্রীকে দর্শনের দায়ে অভিযুক্ত হতে পারে। এখন ফাঁকটা কোন জায়গায়? ফাঁকটা হলো যে অনুপ্রবেশ। দর্শনের ক্ষেত্রে অনুপ্রবেশটা হলো সবচেয়ে জরুরি। অনুপ্রবেশ কি? পেনিট্রেশন। অর্থাৎ কোনো একটা মেয়েকে দর্শন করতে গেলে, দর্শনের পর্যায়ে ফেলতে হলে কোনো একটা ঘটনাকে দেখতে হবে মেয়েটার এখানে পেনিট্রেশন করছে কিনা সে, অর্থাৎ অনুপ্রবেশটা করছে কিনা, অর্থাৎ লিঙ্গ মেয়েটার মধ্যে প্রবেশ করানো হয়েছে কিনা, এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখন কথাটা কিসের জন্য বললাম, অন্যভাবে নেবেন না প্লিজ। কোনো একটা লোক, যে হলো বয়স্ক একটা লোক, 5 বছর, 6 বছর, 7 বছরের একটা বাচ্চাকে দর্শনের অভিযোগে অভিযুক্ত, তাকে পিটিয়ে আমরা মেরে ফেললাম, ওই লোকটা কি আসলে পেনিট্রেট করছে? পেনিট্রেশনের কোনো সুযোগ আছে? ছোট একটা মানুষ, কিন্তু আমরা কিন্তু উনি চেষ্টা করছে হয়তো বা, এই চেষ্টার জন্য ওনার মৃত্যুদণ্ড হবে না, চেষ্টার জন্য ম্যাক্সিমাম 10 বছর শাস্তি হতে পারে, ঠিক আছে? কিন্তু একটা ভুলবশত একটা লোক যদি এরকম একটা উদ্যোগ নিয়েই ফেলে, এটা একটা জঘন্য কাজ, অবশ্যই জঘন্য কাজ, তার শাস্তি হওয়া জরুরি। তাকে সর্বোচ্চ মাত্রার যেটা আছে 10 বছর, তার 10 বছরই হওয়া উচিত, একদিনও কম না, এটা আমিও বিশ্বাস করি। কিন্তু আপনি ঢালাওভাবে একটা অভিযোগ পাইছেন যে এই মেয়েকে, এই ছেলেকে বলাৎকার কিংবা একটা মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, আমি পিটিয়ে মেরে ফেললাম, কিন্তু আইনে তো তার জন্য এটা এই শাস্তি না। আবার এই বিষয়গুলো আরো ত্বরান্বিত করার জন্য, দ্রুত বিচার কাজ সম্পন্ন করার জন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 2000 সনে নতুন একটা আইন করা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন। তো এই আইনের 9 ধারার বিভিন্ন দফাতে যিনি দর্শন করেছেন এবং প্রমাণ হয়েছেন, তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে। আবার যিনি দর্শনের চেষ্টা করছেন, তাকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত শাস্তি দেওয়া যেতে পারে। এই যে দুটাকে একত্রে গোলায় ফেললে হবে না, ঠিক আছে? ওই জিনিসটাকে প্রমাণ করে আসতে হবে, ঠিক আছে? পেনিট্রেশন বিষয়টা। হ্যাঁ, এখান থেকে আরেকটু সামনে যাচ্ছি। আরেকটা বিষয়, সেটা হলো আপনি কোনো একটা মেয়ের সাথে সম্মতি সহকারে তার সাথে আপনার সহবাস আছে, মেয়ে 1 মাস 2 মাস পরে পরিকল্পিতভাবে সে বলল যে আমাকে বিয়ে করো। না, বিয়ে তো করবো না। তো বিয়ে যখন করবে না সে, ঠিক আছে, তাকে একটা দর্শনের মামলা দিয়ে দিল। এটা আপনার ক্ষেত্রেও হতে পারে, আমার ক্ষেত্রেও হতে পারে, বা আরেকজনের ক্ষেত্রে হলো।
যে ক্ষেত্রেই হোক, ক্ষেত্র আমি বলছি না, এটি কি আসলে দর্শনের পর্যায়ে করবে? না। আমরা একটা অভিযোগ পেলাম, আমরা ঢালাও যে ওই বাড়িঘর ভেঙে দিলাম, আগুন ধরাই দিলাম, পিটে মেরে ফেললাম, না। এই বিষয়গুলোর জন্য মূলত এই দণ্ডবিধি 1860 একটা আলাদা বিধান রেখেছেন, আলাদা একটা চ্যাপ্টারই করেছেন। সেই চ্যাপ্টারটা এমন যে এই বিষয়গুলো হলো আপনার কোনো একটা প্রতারণামূলকভাবে যদি কেউ বিয়ে করে, বা প্রথম বিয়ে থাকা অবস্থায় যদি আরেকটা বিয়ে করে, কিংবা প্রথম বিয়েকে বিয়ের কথাটা লুকায়ে আবার দ্বিতীয় একটা বিয়ে করলো, কিংবা কোনো একটা মেয়েকে বললো যে আমি তোমাকে বিয়ে করব, মৌখিক একটা কন্টাক্টে চলে গেল, ঠিক আছে, এই কথা বলে সহবাস করলো। এই প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা বিধান আছে, আলাদা আলাদা শাস্তির বিধান আছে। কোথাও 3 বছর, কোথাও 5 বছর, কোথাও 7 বছর, এরকম বিধান আছে। কিন্তু সেটা দর্শনের পর্যায়ে পড়বে না। বাট আমরা এরকম একটা তকমা দিয়ে নিজে ডিমান্ড করে নিচ্ছি, অথচ আমরা কিন্তু মিউচুয়ালি ইন্টারকোর্স এটা করেছি। কিন্তু এটা মাথার মধ্যে একবার উঠুকে না কারো যে না, এটা তো আমার দর্শনের পর্যায়ে ফেলবে না, আমি তাকে ফেলতে পারবো না, কিন্তু আমার তো ইচ্ছা ছিল, এরকম না করে শুধুমাত্র ফাঁসানোর জন্য বা একজনকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এই অ্যাটেম্পগুলো নেওয়া হচ্ছে আর কি। যা হোক, এখন কথা মূলত এটুকুই যে মূলত আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, আইনের উপরই ছেড়ে দেই। কেউ যদি দর্শন করে থাকে, কেউ যদি দর্শনের অভিযোগে অভিযুক্ত হয়ে থাকে, কিংবা মিউচুয়ালি ইন্টারকোর্স করে প্রতারণা করে থাকে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিধান আছে, আলাদা আলাদা শাস্তির বিধান আছে। আইনের কোনো ফাঁক ফুকর নেই এখানে, ঠিক আছে। প্রত্যেকের জন্য শাস্তির ব্যবস্থা আছে, অপরাধীদের জন্য। সুতরাং আদালতের কাছে আমরা ছেড়ে দিই, আদালত কি সিদ্ধান্ত নেয়। কোনোরকম দুর্বিসন্ধি নিয়ে যেন আমরা কোনোরকম এরকম অঘটন না ঘটাই। প্রত্যেকটা জীবনেরই অনেক মূল্য আছে। এটা তো আপনার ক্ষেত্রে হতে পারে, আমার ক্ষেত্রে হতে পারে। এখন আমরা তো নিরাপদই না, কখন কোন দুর্ঘটনাটা কপালে এসে যায় বলা যায় না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভ করুন আর আমাদের সহায় হন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা মব জাস্টিস থেকে বেরিয়ে আসুন, আর এখানে ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।